আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। আমরা আগে একুইট ইনফ্লামেশন নিয়ে কথা বলছি, আজকে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন শুরু করব। তো ক্রনিক ইনফ্লামেশন আমাদের কি কি ছিল এটা একটু আগে রিক্যাপিচুলেশন করে নিই। যে আমাদের আমরা যখন একিউট ইনফ্লামেশন যখন করছি তখন হচ্ছে যে আমাদের দুইটা ইভেন্ট ছিল। একটা হচ্ছে সেলুলার ইভেন্ট, একটা হচ্ছে আমাদের ভাস্কুলার ইভেন্ট। সেলুলার আর একটা হচ্ছে আমাদের ভাস্কুলার ইভেন্ট ছিল। তো সেলুলার ইভেন্টের ভিতর ছিল 6টা ধাপ ছিল, আমরা পড়ছি যে মার্জিনেশন, এডেশন, সেখানে রোলিং হবে, ডায়াবেটিস হবে। ওগুলো সবগুলো হচ্ছে আমরা সেলুলার ইভেন্টে পড়ছি। কেমোটক্সিক হবে, ফ্যাগোসাইটোসিস হবে। আর ভাস্কুলার ইভেন্ট হচ্ছে আমাদের 5টা ইভেন্ট হয় সেখানে। যে প্রথমে ট্রানজিয়েন্ট টিস্যু ভ্যাসোকনস্ট্রিকশন হবে, আর্টারিয়াল ডায়ালিটেশন হবে, দেন হচ্ছে সেখানে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাবে। সবগুলো মোটামুটি আমরা এখানে দেখছি এনজিওজেনেসিস হয়। ওই যে আমাদের ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটির ভিতরে আবার 5টা প্রসেস থাকে, সবগুলো আমরা মোটামুটি এখানে দেখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশন কি তাহলে? তাহলে এখন আমাদের ক্রনিক ইনফ্লামেশনটা কি এটা একটু আমাকে দেখতে হবে। আচ্ছা, ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে মেনলি আমাদের যে প্রলং ডিউরেশন ধরে যেটা থাকে, যে আমাদের এখানে একই সাথে একুট ইনফ্লামেশন হবে, টিস্যু ডিস্ট্রাকশন হবে, প্লাস সিভিয়ার হবে। তো ক্রনিক ইনফ্লামেশনে যেটা হয়, ক্রনিক ইনফ্লামেশন, এই ক্রনিক ইনফ্লামেশন মেনলি হচ্ছে আমাদের প্রলং ডিউরেশন ধরে হবে। এটা আমাদের প্রলং ডিউরেশন ধরে হয়, আমাদের প্রলং ডিউরেশন ধরে হতে থাকবে, মানে উইকস টু মান্থ পর্যন্ত হবে, যেখানে আমাদের একই সাথে ইনফ্লামেশন, এখানে একই সাথে ইনফ্লামেশন, দেন টিস্যু ইনজুরি প্লাস আমাদের হিলিং, একই সাথে আমাদের হিলিং, তিনটা একই সাথে আমাদের চলতে থাকবে। মানে ইনবেরিং কম্বিনেশন, এই তিনটার কম্বিনেশন আমাদের ক্রনিক ইনফ্লামেশনটা হবে। মানে যেখানে আমাদের ইনফ্লামেশন হতে থাকবে, ইনফ্লামেশনের ভিতরে যে যে দুইটা ছিল আমাদের একুইট ইনফ্লামেশনে, সেলুলার ইভেন্ট, ভাস্কুলার ইভেন্ট, দুইটা চলতে থাকবে। দেন আমাদের টিস্যুগুলো হিলিং হবে, টিস্যু হিলিং হবে, অথবা টিস্যু আমাদের ড্যামেজ হবে। এটা হচ্ছে আমাদের পুরোটা ক্রনিক ইনফ্লামেশনের একটা পার্ট। এটা কিছু কজ থাকতে পারে, যেমন আমাদের কিছু যদি পারসিস্টেন্ট, যদি কজের ভিতরে আমাদের কি করে, পারসিস্টেন্ট যদি ইনফেকশন হয়, পারসিস্টেন্ট ইনফেকশনের কারণে হতে পারে, অথবা আমাদের যদি হাইপার সেন্সিটিভ কিছু ডিজিজের কারণে সেটা হতে পারে, যেটা হতে পারে অটোইমিউন ডিজিজ, অথবা আমাদের যদি কোনো প্রলং এক্সপোজার হয় কোনো টক্সিক সাবস্টেন্স, সেখানে আমাদের হতে পারে। আচ্ছা, এটা গেলে আমাদের মোটামুটি জাস্ট ধারণাটা কি সেটা। এখন এখানে কিছু মরফোলজি আছে, মরফোলজিটা কি একটু দেখতে হবে। মরফোলজি অফ ক্রনিক ইনফ্লামেশন, এই মরফোলজি হচ্ছে প্রথমত আমাদের যে যে জায়গায় আমাদের ইনফ্লামেশনটা হবে, ক্রনিক ইনফ্লামেশনটা হবে, ওই জায়গায় আমাদের কিছু ম্যাক্রোফেজ আসবে। আমাদের একটা বড় একটা ম্যাক্রোফেজ আসবে। আমরা জানি ক্রনিক ইনফ্লামেশনে কয়েকটা সেল আছে, যেমন প্রথম হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ আসবে, দেন হচ্ছে আমাদের লিম্ফোসাইট লাগবে, লিম্ফোসাইট, দেন হচ্ছে আমাদের প্লাজমা সেল। বাট কিছু কিছু ক্রনিক ইনফ্লামেশনেও আমাদের কি দেখা যায়, নিউট্রোফিল আসে। ক্রনিক ইনফ্লামেশনে ক্রনিক ইনফ্লামেশনে দেখা যায় যে আমাদের নিউট্রোফিল আসে, বা নিউট্রোফিল এখানে প্রধান সেল। এটাকে আমরা বলি অ্যাকিউট অন ক্রনিক ইনফ্লামেশন। এটাকে আমরা বলি অ্যাকিউট অন ক্রনিক ইনফ্লামেশন, মানে সেখানে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, বা তার যে প্রপার্টিস গুলো এগুলো অ্যাকিউটের মতো, সেটা কোনো নিউট্রোফিল থাকার কারণে। এই নিউট্রোফিল আমাদের কোথায় দেখা যাবে, ক্রনিক ইনফ্লামেশন, অস্টিওমাইলাইটিসে। অস্টিওমাইলাইটিসে হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশন হয়, বাট সেখানে আমরা তাও নিউট্রোফিল দেখি। তাহলে এটা একটু আমাদের জাস্ট মনে রাখতে হবে। তাহলে মরফোলজির ভিতর প্রথমে আমাদের কি গেল, যে প্রথমে আমাদের ম্যাক্রোফেজ গুলো ইনফিল্ট্রেশন হবে। তাহলে এক নম্বর হচ্ছে আমাদের ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন অফ ম্যাক্রোফেজ, অথবা ইনফিল্ট্রেশন অফ মনোনিউক্লিয়ার সেল। 2 নম্বর হচ্ছে আমাদের টিস্যুগুলোর ডিস্ট্রাকশন হবে, টিস্যু ডিস্ট্রাকশন হবে। সেখানে আমাদের বিভিন্ন ধরনের যে মাইক্রোব আক্রমণ করবে, বা ওখানে ইনফ্লেমেটরি সেল যখন আসবে তখন কিছু সেল ডিস্ট্রাকশন হয়। 3 নম্বর পয়েন্টে গিয়ে আমাদের কি হবে, হিলিং হবে।
3 নম্বর পয়েন্ট আমাদের হিলিং হবে। এটা আমরা সকলে জানি যে আমাদের একুট ইনফ্লামেশনে জিনিসটা এডেমাটাস হয়ে যায়, আর ক্রনিক ইনফ্লামেশনে জিনিসটা আমাদের ফাইব্রোসিস হয়ে যায়। ফাইব্রোসিস কেন? কারণ সেখানে আমাদের হিলিং হচ্ছে, এই জন্য আমাদের ফাইব্রোসিস হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেনলি মরফোলজি। 3টা মরফোলজি, একটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ বা মনোনিউক্লিয়ার সেলগুলো ইনফিল্ট্রেশন হবে, টিস্যুগুলো ডিস্ট্রাকশন হবে, এন্ড আমাদের আমাদের কি হবে, হিলিংটা হবে আর কি, ফাইব্রোসিস যেটাকে আমরা বলি। এখন আমাদের যে ইনফ্লামেশনটা, একুট ইনফ্লামেশন, এই একুট ইনফ্লামেশনের সরি ক্রনিক ইনফ্লামেশন, এই ক্রনিক ইনফ্লামেশনের প্রধান যে সেলটা, আমাদের মেজর যে সেলটা রোল প্লে করে সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনে প্রধান যে সেল সেটাকে আমরা বলি ম্যাক্রোফেজ, এখন কথা হচ্ছে এই ম্যাক্রোফেজ কিভাবে অ্যাক্টিভ হয়। আমাদের আগে দেখতে হবে যে আমাদের যে ম্যাক্রোফেজের রোল কি, লিম্ফোসাইটের রোল কি, সবগুলোর রোল কি আমাদের ক্রনিক ইনফ্লামেশন, এই রোলটা আমাদের দেখতে হবে। এবং রোল দেখার আগে আমাদের আগে জানতে হবে যে ম্যাক্রোফেজটা কিভাবে অ্যাক্টিভেশন হয়। ম্যাক্রোফেজটা কিভাবে অ্যাক্টিভেশন হয়? এই ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশনের দুইটা পাথওয়ে আছে, একটাকে আমরা বলি ক্লাসিক্যাল পাথওয়ে, আর একটাকে আমরা বলি অল্টারনেটিভ পাথওয়ে। এই ক্লাসিক্যাল পাথওয়ের অপর নাম হচ্ছে M1, আর অল্টারনেটিভ পাথওয়ের অপর নাম হচ্ছে M2। এখানে কি হয় মেনলি, যেটা হয়, সাপোজ এটা আমার একটা ম্যাক্রোফেজ, এটা এখন ইনএক্টিভ অবস্থা আছে, এটা ইনএক্টিভ -1 ইনএক্টিভ অবস্থা আছে। এখানে একটা দুইটা প্রসেস হইতে পারে, এখানে একটা একবার আসবে, এখানে একবার আসবে। তো ক্লাসিক্যাল পাথওয়ে মেনলি যেটা হয়, সাপোজ আমার বডিতে কোনো মাইক্রোব যদি এন্টার যদি করে, তাহলে ও মাইক্রোব থেকে আমরা তার এক্সোটক্সিন, এন্ডোটক্সিন, এগুলো সবগুলো পাবো। এন্ডোটক্সিন যেগুলো আছে এগুলো সবগুলোই পাবো। তো এগুলার প্রতি যে রেসপন্স ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু আমাদের ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেশন হতে পারে। অথবা আমাদের T1 বা টি হেল্পার যে ওয়ান সেলটা আছে, টি হেল্পার 1 সেলটা আমরা জানি যে টি হেল্পার 1 ভার্সেস টি হেল্পার 2 সেল। এটা হচ্ছে আমাদের সেলুলার ইমিউনিটিতে কাজ করে, আর এটা আমাদের হিউমোরাল ইমিউনিটিতে কাজ করে। তো আমরা দেখছিলাম যে TH1টা আবার আমাদের হাইপার সেন্সিটিভিটি যে 4, ওটাতে কাজ করে। আর TH2 যেটা, এটা হাইপার সেন্সিটিভিটি 1, 2, 3 তে কাজ করে। এবং আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন যখন করছি সেখানে একটা জিনিস দেখছি যে আমাদের হাইপার সেন্সিটিভিটি 4 রিয়েকশন আমাদের গ্রানুলোমা ফরমেশন। আচ্ছা, তাহলে এখন এই TH1 থেকে আমাদের ইন্টারফেরন ইন্টারফেরন গামা যখন রিলিজ হবে, তখন ইনঅ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজে কনভার্ট হবে, যেটা একটা ক্লাসিক্যাল পাথওয়ে। এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পাথওয়ে এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পাথওয়ে। এখন এই ইন্টারফেরন গামাটা আবার এই ম্যাক্রোফেজটাকে, আমি একটু করে দেবো সেটা কি, এটাকে আবার ইনঅ্যাক্টিভ করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যখন ইন্টারলিউকিন 4 অথবা ইন্টারলিউকিন 13 যখন কোনো কারণে যখন রিলিজ হবে, আমাদের বলতে যদি ম্যাক্রোফেজ যদি ঢুকে, সেখান থেকে তো এগুলো রিলিজ হতে পারে, তাই না? বিভিন্ন জায়গায় সাইটোকাইন রিলিজ হবে। বাট এই দুটো সাইটোকাইন আবার আমাদের এই অল্টারনেটিভ পাথওয়েটাকে অ্যাক্টিভ করে। তাহলে এটাকে আমরা বলি অল্টারনেটিভ পাথওয়ে। বাট ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 13 কি করবে, এটাকে আবার ইনঅ্যাক্টিভ করবে। দ্যাট মিনস আমার বডিতে আগে ক্লাসিক্যাল পাথওয়েটা হবে। ক্লাসিক্যাল পাথওয়ের কাজ কি? ক্লাসিক্যাল পাথওয়ের কাজ হচ্ছে মেনলি মাইক্রোব গুলাকে কিলিং করা। এটা প্রধান কথা হচ্ছে আমাদের মাইক্রোব গুলাকে কিলিং করা। কিভাবে কিলিং করবে? সে রস ক্রিয়েট করবে, সে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা বাড়িয়ে দিবে, সে লাইসোজোমাল যে এনজাইম গুলো আছে ওগুলোর প্রোডাকশনটাকে সে বাড়িয়ে দিবে, এনজাইম গুলোর প্রোডাকশনটা সে বাড়িয়ে দিবে। বাট অল্টারনেটিভ পাথওয়ের কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ইনফ্লামেটরি কি কি আছে? অ্যান্টি ইনফ্লামেটরি থাকে আমাদের যে ইন্টারলিউকিন 10 অথবা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি। এগুলো কি করে? এগুলো হচ্ছে আমাদের মেনলি ওই জিনিসটাকে কিলিং এ হেল্প করে। আর এগুলো হচ্ছে আমাদের মেনলি কিলিং এ হেল্প করে। তাহলে আগে কিন্তু আমাদের কিলিং পাথওয়ে হবে, মানে আগে আমাদের ক্লাসিক্যাল পাথওয়েটা চলতে থাকবে। ক্লাসিক্যাল পাথওয়েটা যখন চলবে তখন আমাদের অল্টারনেটিভ পাথওয়েটা ইনহিবিটেড থাকবে। কে ইনহিবিটেড করে? যে ক্লাসিক অ্যাক্টিভ করে, সে কিন্তু আবার অল্টারনেটিভ ইনহিবিট করে রাখে। আর অল্টারনেটিভ যখন চলবে
তখন ক্লাসিক্যাল পাথওয়েটা ইনহিবিটেড থাকবে। কি করবে? যে অল্টারনেটিভকে অ্যাক্টিভ করে সে ক্লাসিক্যালটাকে ইনহিবিট করবে। তাহলে ক্লাসিক্যালের কাজ হচ্ছে মাইক্রোবকে কিলিং করা, আর অল্টারনেটিভের কাজ হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লেমেটরি, যেটা আমাদের ইনফ্লামেশনের বিরুদ্ধে। আমরা জানি যে সাইটোকাইন যখন প্রস্তুত আমাদের অনেকগুলো সেকশন থাকে, 1 2 3 4 5 6 আছে, সবগুলো জানি। এখানে সবগুলো মোটামুটি আমাদের ইনফ্লামেটরি, ইনফ্লামেশন হেল্প করে। বাট অ্যান্টি ইনফ্লামেটরি মেনলি হচ্ছে আমাদের ইন্টারলিউকিন 10 আর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো আমাদের গেল। এখন এখান থেকে আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে যে মেনলি এখানে আরো গ্রোথ ফ্যাক্টরও আছে, এখানে আরো গ্রোথ ফ্যাক্টরও আছে, এটা একটু জানতে হবে। গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর এটা হিলিং অথবা আমাদের সেটাকে টিস্যুটাকে তারা রিপেয়ার করে। আচ্ছা, এটা তো গেল আমাদের ম্যাক্রোফেজ। বাট আমার আদার্স যে লিম্ফোসাইট গুলো আছে এগুলো কিভাবে অ্যাক্টিভেটেড হয়? আদার্স যে লিম্ফোসাইট গুলো আছে এগুলো কিভাবে অ্যাক্টিভেটেড হয়, এগুলোকে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে আমার বডি কিভাবে বুঝবে যে সেটা TH1 হবে নাকি সেটা TH2 হবে। সাপোজ বললাম আমার বডিতে যে এটা টিবি, একটা টিবি যেটা আমার বডিতে ঢুকলো, লাঙে, স্পেশালি এটা আমাদের লাঙে আসলো। তো লাঙে যখন আসে তখন লাঙের যে অ্যালভিওলার যে ম্যাক্রোফেজ থাকে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ চায় টিবি ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে, কিন্তু এটা পারে না। টিবি ব্যাকটেরিয়াটাকে সে ধ্বংস করতে পারে না। কেন পারে না? আমরা সকলে জানি সে এখান থেকে কিছু টিবি কড, কিছু টিবি কড ফ্যাক্টর রিলিজ করে, অথবা সালফার টাইডাল নামে একটা জিনিস সে রিলিজ করে। যখন রিলিজ করে তখন কি হয় যে আমাদের টিবিটা অর্গানিজমটা যখন যে মানে যখন ম্যাক্রোফেজের ভিতরে যখন ঢুকে তখন কি হয়, তাকে লাইসোজোমের সাথে ফিউজ হতে হবে না, ও ফিউজটা করতে দেয় না। এই দুটো জিনিস ও ফিউজটা করতে দেয় না, যার কারণে আমাদের ম্যাক্রোফেজটাকে কিল করতে পারে না। তখন ম্যাক্রোফেজটা এখানে বেঁচে থাকে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমার বডি ইমিউন সিস্টেম কিভাবে এটাকে অ্যাক্টিভ করবে, সেটা কি TH1 নাকি TH2? এটা হয় মেনলি প্যাথোজেন, প্যাথোজেন কি সাইটোকাইন রিলিজ করছে সেটার উপর, কি ধরনের সাইটোকাইন রিলিজ করছে সেটার উপর নির্ভর করে। যেমন আমাদের যে সাপোজ ধরে নিলাম এটার মধ্যে T0 মানে কি টি নাইভ, এই টি নাইভ যেটা আছে, এই টি নাইভের ভিতর আমরা জানি যে একটা সেল, সুতরাং এই সেল আমরা জানি অনেকগুলো জিন থাকে। কিছু জিন থাকে ইন্টারলিউকিন, ইন্টারলিউকিন 2 এর জন্য, কিছু জিন থাকে ইন্টারলিউকিন 4 এর জন্য, কিছু জিন থাকে আমাদের ইন্টারলিউকিন 5 এর জন্য, কিছু জিন থাকে টিস্যু নেক্রোটিক ফ্যাক্টরের জন্য, কিছু জিন থাকে আমাদের ইন্টারফেরন গামা, যেটা আছে ইন্টারফেরন গামার জন্য। এখন কত হচ্ছে আমার বডি কিভাবে বুঝবে সে ইন্টারলিউকিন 4 রিলিজ করবে নাকি ইন্টারলিউকিন 5 করবে নাকি ইন্টারফেরন গামা করবে নাকি টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর করবে, সেটা মেবি ডিফাইন্ড হয় আমাদের এই যে ম্যাক্রোফেজটা, যে ম্যাক্রোফেজটা আমার প্যাথোজেনটাকে এনকাউন্ট করলো। এই ম্যাক্রোফেজটা মেনলি কি করবে, আমরা সকলে জানি যে ম্যাক্রোফেজের এখানে MHC2 মলিকুল থাকে, এটা আমরা মেনলি CD4 এর কথা বলতেছি। তাহলে MHC2 মলিকুলের উপর আমাদের অ্যান্টিজেনটা থাকে। এখন এই অ্যান্টিজেনটাকে ধরবে টি-সেল রিসেপ্টর, অ্যান্টিজেনটাকে ধরবে টি-সেল রিসেপ্টর, আর MHC2টাকে ধরবে CD4 পজিটিভ সেল। এটা গেল, এটা গেল একটা প্রসেস। বাট 2 নম্বর একটা প্রসেস আছে যেটাকে আমরা বলি কো-স্টিমুলেশন। এই কো-স্টিমুলেশনে কি হবে, সেটা হচ্ছে আমাদের এই নাইট সেলের উপর CD28 নামের একটা আমাদের ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন প্রোটিন থাকে। এই CD28 এর সাথে এই ম্যাক্রোফেজের উপর একটা জিনিস থাকে যেটা আমরা বলি B7। এই B7 আর CD28 যখন বাইন্ড করে তখন এটাকে আমরা বলি কো-স্টিমুলেশন। তখন এখানে আমাদের যে জিনিসটা তৈরি হয় এটাকে আমরা বলি ইমিউন সিনাপস। ইমিউন, এটাকে আমরা বলি ইমিউন সিনাপস। ইমিউন সিনাপস যখন অ্যাক্টিভ হবে বা ইমিউন সিনাপস যখন ফর্মেশন যখন হবে, তখনই একমাত্র আমাদের কি হবে, এই টি যে নাইট সেল বা টি হেলপার যে নাইট সেল এটা অ্যাক্টিভেটেড হবে, আদারওয়াইজ তখন অ্যাক্টিভেশন হবে না। এখানে আরেকটা শব্দ আছে এনার্জি, এনার্জি। এই এনার্জি হচ্ছে যখন শুধুমাত্র ওই স্টিমুলেশন হবে না, ওই স্টিমুলেশন ছাড়া যদি জাস্ট নাইট সেলটা যদি থাকে সেটাকে আমরা বলি এনার্জি। এই কো স্টিমুলেশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এনার্জি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এনার্জি আমাদেরকে অটো ইমিউন ডিজিজ থেকে বাঁচায়। ঠিক আছে? নাহলে আমাদের বডি কি করতো, নিজের অ্যান্টিজেনটাকে ধরে প্রেজেন্ট করে দিতে অ্যান্টিবডির কাছে, এটা আমাদের জন্য খুব হার্মফুল ছিল। আচ্ছা, এখন যে নাইট সেল, টি নাইট সেল ভিতরে অনেকগুলো জিন থাকে। এখন আমাদের ম্যাক্রোফেজ যদি এখানে আসে, এই ম্যাক্রোফেজটা যদি আমাদের ইন্টারলিউকিন 12 অ্যাকচুয়ালি ইন্টারলিউকিন 12 কে কি করে সে অ্যাক্টিভ করে,
তখন সে মানে রিলিজ করে, সে যখন রিলিজ করে তখন এগুলো জিনের উপর দিয়ে কাজ করে। তখন দেখা যায় যে এই জিনগুলো আমাদের ইন্টারলিউকিন 12 কে সে ছেড়ে দিতে। এখন আবার এই টি নাইফ সেল কি করে, সে বিভিন্ন ধরনের জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে একটা রিসেপ্টর বানায়। যে রিসেপ্টর দিয়ে সে কি করে, এই ইন্টারলিউকিন 2 টা দিয়ে সেখানে বাইন্ড করে বসে, তখন আমাদের এখানে আর বিভিন্ন ধরনের কি হয়, টি আলফা সেল তৈরি হয়। এখন এই ইন্টারলিউকিন 12 যদি আমাদের এই ইন্টারলিউকিন 4 আর 5 এর যেই জেনেটিক ম্যাটার গুলোকে যদি ড্যামেজ করে দেয়, তখন থাকে শুধুমাত্র কি ইন্টারফেরন গামা আর সেটি সিনেক্ট্রয়েড ফ্যাক্টর। তাহলে তখন আমাদের কি হবে, টিএইচ হেল্পার 1 হবে। আর যদি আর যদি ম্যাক্রোফেজের মানে যে প্যাথোজেনটা আছে, এটা এমন একটা সাইটোকাইন রিলিজ করছে যেটা আমাদের টিস্যু অ্যাক্টিভ ফ্যাক্টর আর ইন্টারফেরন গামাটাকে ডিস্ট্রয় করে দিতে, শুধুমাত্র আমাদের ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 5 টা আছে। তখন তাহলে আমাদের কি হবে, তখন তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারফের মানে টি হেল্পার সেল 2। ঠিক আছে? তাহলে টি হেল্পার সেল 1 শুধুমাত্র তখন রিলিজ হবে যখন আমাদের টিস্যু অ্যাক্টিভ ফ্যাক্টর প্লাস ইন্টারফেরন গামা যখন থাকবে তখন। আদারওয়াইজ কিন্তু আমাদের টিএইচ 1 টা রিলিজ হবে না। আর এগুলো একটা সেলকে অ্যাক্টিভেশন করে, এগুলো একটা সেলকে অ্যাক্টিভ করে, যেটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। দেখো এটা যেখানে আমরা কি বলি ম্যাক্রোফেজ। আর আচ্ছা, এখানে বলে ফেললে হবে না, এটা ম্যাক্রোফেজ। এখন এখানে যে মানে জিনিসটা আমাদের ইন্ডিজেনটাকে প্রেজেন্ট করছে সেটা ম্যাক্রোফেজ হতে পারে, সেটা আমাদের আরো বিভিন্ন ধরনের যে ডাব্লিউবিসি গুলো থাকে ওগুলো হতে পারে, অথবা আমাদের বি সেল যেটা আছে বি সেল হতে পারে। আচ্ছা, তাহলে এখন গেল, তাহলে এখন আমরা আসি লিউকোসাইট কিভাবে অ্যাক্টিভেশন হয়। আমি কোথায় চলে গেছি, লিউকোসাইটে কিভাবে অ্যাক্টিভেশন হয় এটা দেখি। লিউকোসাইটের ভিতরে আরো কিছু জিনিস আছে, যেমন প্রথম যে CD8 কিভাবে অ্যাক্টিভেশন হয়। এটা খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে আমাদের এটা মনে করো আমাদের একটি ম্যাক্রোফেজ, একটু আগে দেখাইছি, যেটা হচ্ছে আমাদের MHC, যেখানে আমাদের কি থাকে, অ্যান্টিজেন থাকে। টি সেল এটার সাথে বাইন্ড করে, টি সেল রিসেপ্টর দিয়ে এটাকে ধরে সে কি করে, এই আমাদের টি সেলটা অ্যাক্টিভেশন হয়। তখন কি হয় এখানে, এখান থেকে TH1 হতে পারে, TH2 হতে পারে, আবার TH17 এবং টি ফলিকুলার সেল হতে পারে। বাট সবগুলো কিন্তু হবে না। যেমন T1 যদি রিলিজ হয় তখন মিলে আমাদের ইন্টারফেরন গামাটা রিলিজ হবে। TH2 যখন হবে তখন সেটা অনেকগুলো জিনিস হিট করে, সেটা যখন ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 13, এই দুটোর কাজ হচ্ছে আমাদের ইউসিনোফিলকে অ্যাক্টিভ করা, ইউসিনোফিলকে অ্যাক্টিভ করা। আর এটার কাজ আমরা একটু আগে দেখছি, অল্টারনেটিভ পাথওয়ে মানে M2 পাথওয়েকে অ্যাক্টিভ করা। আর TH যে 17, এটা ইন্টারলিউকিন 17 রিলিজ করে নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে, নিউট্রোফিলটা অ্যাট্রাক্ট করে। আর এটা মেডিসিন আমাদের মেমোরি সেল তৈরি করে, মেমোরি সেল তৈরি করে। এটা হলো আমাদের ইন্টার CD8 মানে ডিম প্রসেস CD8 কিভাবে অ্যাক্টিভেশন হচ্ছে সেটা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন অফ বি সেল। আচ্ছা, অ্যাক্টিভেশন অফ বি সেলটা তো বেশি ইম্পর্টেন্ট না। অ্যাক্টিভেশন অফ বি সেল, অ্যাক্টিভেশন অফ বি সেল অত বেশি আমাদের ইম্পর্টেন্ট না। এখানে একটা জিনিস তৈরি হয়েছে, আমরা বলি টারশিয়ারি লিম্ফোয়েড অর্গান। টারশিয়ারি লিম্ফোয়েড অর্গান এটা কি, টারশিয়ারি লিম্ফোয়েড অর্গান মেনলি আমাদের কয়েকটা জিনিস নিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের বি সেল, এফিসি, প্লাজমা সেল। এই তিনটাকে একসাথে আমরা বলি টারশিয়ারি লিম্ফোয়েড অর্গান। এটা মেনলি আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস আর হাসি মতো যে ডিজিজটা আছে ও এখানে দেখা যায়। এটা হাসি মতো ডিজিজ যেটা তখন দেখা যায়। তো এগুলো গুলো আমাদের মেনলি এই সেলগুলো কিভাবে অ্যাক্টিভেশন হয়, ম্যাক্রোফেজটা কিভাবে অ্যাক্টিভ হয়, লিম্ফোসাইট গুলো কিভাবে অ্যাক্টিভেশন হয় সেটা। আচ্ছা, এখন আমি দেখাবো যে মেনলি গ্র্যানুলোমাটা কেন ফর্মেশন হয়। ঠিক আছে, গ্র্যানুলোমা কেন দরকার। দেখো কিছু কিছু মাইক্রোব থাকে, একটা আমি বলছিলাম টিবি। আমার বডির ইমিউনি সিস্টেম যখন এই মাইক্রোব গুলোকে যখন যদি না মারতে পারে, আমরা জানি যে কোনো মাইক্রোব যদি বডিতে যদি ঢুকে, এবার মাইক্রোব ঢুকলো বডিতে যদি ঢুকে, বডিতে এন্টার যদি করে, আমাদের ইমিউনি সিস্টেম অ্যাক্টিভ করবে। তখন ইমিউনি সিস্টেম কি তৈরি করবে, আমাদের একটা অ্যান্টিবডি প্রোডাকশন করবে, এটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ওই অ্যান্টিবডিটাকে ধ্বংস করে দিবে, ওই অ্যান্টিজেনটাকে সে ধ্বংস করে দিবে। কিন্তু আমাদের মাঝে মাঝে এমন কিছু মাইক্রোব আমাদেরকে আক্রমণ করে, যেখানে আমাদের ইমিউনি সিস্টেম ও মাইক্রোবকে ডেস্ট্রয় করতে পারে না, ডেস্ট্রয় করতে পারে না, মাইক্রোবকে ডেস্ট্রয় করতে পারে না। তখন কি হয়, তখন আমার বডির ইমিউনি সিস্টেম ওই মাইক্রোবের আশেপাশে একটা ব্যারিয়ার দিয়ে দেয়, একটা ব্যারিয়ার দিয়ে দেয়। তাকে আমরা বলি গ্র্যানুলোমা। তাকে আমরা কি বলি, গ্র্যানুলোমা। এখানে দুটো শব্দ আছে, গ্র্যানুলোমা আর একটা হচ্ছে আমাদের গ্র্যানুলেশন টিস্যু।
গ্র্যানুলেশন টিস্যু। গ্র্যানুলোম হচ্ছে এটাই, আমরা এখন যেটা বলছি এটাই ক্রনিক ইনফ্লামেশন। গ্র্যানুলেশন টিস্যু কিন্তু এটা না, এটা ওন্ড ওন্ড হিলিং এর একটা পার্ট, যেটা দেখে আমরা বুঝি আমাদের ওন্ডটা হিলিং হচ্ছে। এখানে লোশন টিস্যু মানে কি, এখানে বিভিন্ন ধরনের লুজ কানেকটিভ টিস্যু থাকবে, বিভিন্ন ধরনের ফাইব্রোব্লাস্ট থাকবে, অনেকগুলো ফাইব্রোব্লাস্ট থাকে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে, বিভিন্ন ধরনের এনজিওজেনেসিস হবে, এনজিওজেনেসিস থাকবে। ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো। কোন একটা ওন্ডে যদি এই গ্র্যানুলেশন টিস্যু যদি বেশি থাকে, সেটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, গ্র্যানুলেশন টিস্যু চলে সেটা আমাদের জন্য ভালো। আচ্ছা, এখন দেখবো কিভাবে হচ্ছে আমাদের গ্র্যানুলোমেশন, যে গ্র্যানুলোমা যেটা সেটা ফর্মেশন হচ্ছে। দেখো, আমাদের বডিতে যদি কোনো যদি গ্রানুলোমা ফর্মেশন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আগে বডিতে আমাদের অনেকগুলা লিম্ফোসাইট কিন্তু থাকে। ঠিক আছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো কিন্তু অনেক থাকে। ওকে, এগুলো অনেক থাকে। আচ্ছা, এখন কোন একটা মাইক্রোব যদি বডিতে যদি ঢুকে যায়, একটা মাইক্রোব, তাহলে ও বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট গুলো আমাদের এই মাইক্রোবের উপরে চলে আসে। ঠিক আছে, উপরে এসে তারা কি করে, ইন্টারলিউকিন 2 রিলিজ করে। এই ইন্টারলিউকিন 2 যখন রিলিজ করে, তখন আমরা জানি যে তখন এই টি সেলটা অনেকগুলা কি করে, টি সেল রিলিজ করা শুরু করে। টি সেল রিলিজ করা, টি সেল প্রোডাকশন শুরু করে, তাই না? অনেকগুলো টি সেল সে প্রোডাকশন শুরু করে। আচ্ছা, এরপরে কি হয়, এই টি সেল গুলা আমাদের টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ করা শুরু করে এবং ইন্টারফেরন গামা রিলিজ করা শুরু করে। এটা আশেপাশে একটা দেখো ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল এখানে কি থাকে, বিভিন্ন ধরনের এন্ডোথেলিয়াল সেল থাকে, এন্ডোথেলিয়াল সেল থাকে। এই টিস্যু নেক্রোসিস ফ্যাক্টরের জন্য এন্ডোথেলিয়াল সেলের রিসেপ্টর থাকে। ঠিক আছে, এই টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর কি করবে, সে প্রোস্টাগ্ল্যান্ডিন 2 রিলিজ করবে, যেন ভ্যাসোডাইলেশন হয়। ভ্যাসোডাইলেশন যদি হয়, এখানে বেশি বেশি ব্লাড আসবে। এখন আমি একুইডি ইনফ্লামেশনে দেখাইছি যে কিভাবে আমাদের একটা ডব্লিউবিসি মার্জিনেশন করে এখানে চলে আসে। ঠিক আছে, এটা অনেকগুলো দেখাইছি। তো এখানে আমাদের বিভিন্ন যে ইন্টারলিউকিন যে এটা থাকে কেমোকাইন, এটা কি করে আমাদের এই জিনিসগুলোকে এক্সট্রাভিটেশন করে এখানে নিয়ে আসে। আচ্ছা, এখন এই ইন্টারফেরন গামা কি করবে, এই ইন্টারফেরন গামা আমাদের এই মনোসাইটকে এক্সট্রাভিটেশন করে আমাদের এই জায়গায় নিয়ে আসবে। তখন এটা আমরা তাকে আমরা বলবো ম্যাক্রোফেজ। এখন এই ম্যাক্রোফেজটা ইন্টারফেরন গামার স্টিমুলাসে সে এপিথেলিয়াল সেলে কনভার্ট হবে। এপিথেলিয়াল সেলটা কেমন, এমন যেমন ম্যাক্রোফেজের নরমালি কি দেখি, ম্যাক্রোফেজের নরমালি বড় একটা নিউক্লিয়াস থাকে, স্ক্যান্টি অ্যামাউন্ট সাইটোপ্লাজম থাকে। কিন্তু এই এপিথেলিয়াল সেলে ছোট একটা নিউক্লিয়াস থাকবে, অনেক সাইটোপ্লাজম থাকবে, আর তার যে সেল যে ওয়ালটা আছে এটা ইনডিস্টিংক্ট থাকবে, মানে ফাটা ফাটা থাকবে। তাহলে এই ইন্টারফেরন গামার যে প্রভাবে, একটু এখানে লিখি, ইন্টারফেরন গামার প্রভাবে কি হবে, ইন্টারফেরন গামার প্রভাবে প্রথমে আমাদের কিছু টি সেল গুলো থাকবে, অনেকগুলো টি সেল থাকবে, টি সেল অনেকগুলো থাকবে। ঠিক আছে, অনেকগুলো টি সেল এখানে থাকবে, টি সেল। এরপর আমাদের ইন্টারফেরন গামার প্রভাবে এপিথেলিয়াল সেল গুলো চলে আসে, এপিথেলিয়াল সেল গুলো এখানে চলে আসে। এটা আমাদের একটা এপিথেলিয়াল সেল, এগুলো হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল গুলো পিঙ্ক হয়, নিউক্লিয়াসটা ছোট হয়, সাইটোপ্লাজম বেশি থাকে, আর সেল যে ওয়ালটা আছে বা মেমব্রেনটা আছে, এগুলো ইনডিস্টিংক্ট থাকে। তাহলে অনেকগুলো আমাদের এপিথেলিয়াল সেল চলে আসছে, এপিথেলিয়াল সেল চলে আসে। ওকে, এরপর আমাদের যদি যে ইন্টারফেরন ইন্টারফেরন গামার পরিমাণ যদি বেশি হয়ে যায়, তখন এই এপিথেলিয়াল সেলগুলা একটা একটার সাথে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে কি হয়, বড় জায়ান্ট সেল তৈরি করে, বড় বড় জায়ান্ট সেল তৈরি করে। এখানে কি হয়, এপিথেলিয়াল সেলগুলো, এগুলো একটা এপিথেলিয়াল সেল, এগুলো একটা এপিথেলিয়াল সেল, একটা একটার সাথে ফিউজ হয়ে যায়। যখন ফিউজ হয়ে যায়, তখন কি হয়, এই পর্দাটা চিরে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তাহলে দুটো মিলে মনে করো একটা হয়েছে, তাহলে দুটোর জন্য দুটো নিউক্লিয়াস ছিল। ঠিক তেমনি ভাবে এই যে জায়ান্ট সেলগুলো যেখানে তৈরি হয়, অনেকগুলো এপিথেলিয়াল সেলের, তখন তাদের নিউক্লিয়াস গুলা এই ইনভার্টেড বি শেপ হয়ে যায়, ইনভার্টেড বি শেপ হয়ে যায়, এরকম ইনভার্টেড বি, এরকম ইনভার্টেড বি হয়ে যায়, যেটাকে আমরা বলি ল্যাংহ্যান্স সেল, ল্যাংহ্যান্স সেল বলি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এখানে অনেকগুলো বি লিম্ফোসাইট থাকবে, টি লিম্ফোসাইট থাকবে, মেনলি টি লিম্ফোসাইট। দেন হচ্ছে আমাদের বিভিন্ন, এটা আমাদের উল্লেখ করে দিই এখানে, হচ্ছে আমাদের টি লিম্ফোসাইট, দেন হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল, যেটা আমাদের জায়ান্ট সেল,
এখন এটা যদি হিলিং যদি হয়, তখন আমরা সকলে জানি যে হিলিং হলে কি হবে। হিলিং যদি হয় তাহলে তার এখানে ফাইব্রোব্লাস্ট আসবে। ফাইব্রোব্লাস্ট এসে কি করবে বলে, ফাইব্রোসিস করবে, মানে হিলিং করবে, ফাইব্রোব্লাস্ট আসবে। মানে এটা মেনলি হাইপার সেন্সিটিভিটি যে পোর আছে না, পোর, ওই হাইপার সেন্সিটিভ রিয়েকশন পোরের মতোই। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ফাইব্রোব্লাস্ট যেটা ফাইব্রোব্লাস্ট গুলো চলে সেটাকে হিলিং তৈরি করে ফেলবে। এখন মাঝে মাঝে দেখা যায়, এটা আমার মনে করি যে এটা একটা অণুজীব, অণুজীব এটার ভিতরে আছে, যেটা চারপাশে আমরা পুরো বেরিয়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে যে ম্যাক্রোফেজ গুলো থাকে, মনে করলাম এগুলো ম্যাক্রোফেজ বা গিলিম থেকে টিলিম থেকে ওগুলো ম্যাক্রোফেজ কি করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে বা বিভিন্ন ধরনের রস ক্রিয়েট করে কি করে, এখানে একটা ন্যাক্রোসিস ফর্ম করে, যেটাকে আমরা বলি ক্যাভিয়াস ন্যাক্রোসিস। এটা বলে কি বলি, ক্যাভিয়াস ন্যাক্রোসিস। ক্যাভিয়াস ন্যাক্রোসিস বলি। এই ক্যাভিয়াস ন্যাক্রোসিসটা কেমন, এটা পিঙ্ক হয়, এখানে সেলের পরিমাণ একটু কম থাকে, আর রয়েছে আমাদের কিসের মতো জানো, পনিরের মতো দেখতে। এই ক্যাভিয়াস ন্যাক্রোসিস একই সাথে আমাদের, এই ক্যাভিয়াস ন্যাক্রোসিস এমন একটা জিনিস যেখানে, বা এমন একটা ন্যাক্রোসিস যেখানে একই সাথে কোয়াগুলেটিভ প্লাস লিকুইফেক্টিভ দুটো হয়। তাহলে আমরা কি জানি, বডিতে যত জায়গায় নেক্রোসিসের সব জায়গায় মোটামুটি কোয়াগুলেটিভ নেক্রোসিস, কি বলে নেক্রোসিস হয়। আর ব্রেনে, বিশেষ করে ব্রেনেরটা আমাদের লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্যাভিয়াস নেক্রোসিস হবে। যদি এখানে গ্রানুলোমাটা দুই ধরনের, একটাকে আমরা বলি সফট গ্রানুলোমা, এটা বলে হার্ড গ্রানুলোমা বলি। যদি নেক্রোসিস যদি প্রেজেন্ট যদি থাকে, নেক্রোসিস যদি প্রেজেন্ট যদি থাকে, সেটাকে আমরা বলেছি যে সফট গ্রানুলোমা। নেক্রোসিস যদি থাকে তখন আমরা সেটাকে বলেছি যে সফট গ্রানুলোমা। আর নেক্রোসিস যদি না থাকে তাহলে আমরা সেটা কি বলি, হার্ড গ্রানুলোমা। প্রেজেন্ট এখানে নেক্রোসিস নাই, তাহলে আমরা বলি হার্ড গ্রানুলোমা। ঠিক আছে, এটাকে আমরা বলি হার্ড গ্রানুলোমা। এগুলোকে আবার টিউবারকুলো বলে। ঠিক আছে, এই যে টিবি এর যে গ্রানুলোমা, এটাকে আবার মাঝে মাঝে টিউবারকুলো বলে, টিউবারকুলো বলে। ঠিক আছে, অথবা সফট টিউবারকুলো অথবা হার্ড টিউবারকুলো, অথবা সফট গ্রানুলোমা অথবা হার্ড গ্রানুলোমা, যেটা সেটা। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশন। তো একটা জিনিস এখানে জিজ্ঞেস করে মাঝে মাঝে যে অ্যাকিউট ভার্সেস ক্রনিক। অ্যাকিউটে ইডিমেটাস থাকবে, আর ক্রনিকে ফাইব্রোস হয়ে যাবে, ফাইব্রোসিস থাকবে, অথবা হিলিং হবে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত গেলো আমাদের ক্রনিক ইনফ্লামেশন। এরপর আমরা ওন্ড হিলিংটা নিয়ে কথা বলবো। একটু কথা বলবো, এটা আজকে আর বলবো না। ওন্ড হিলিংটা একটু দেখবো, ওন্ড হিলিং। এই ওন্ড হিলিং পর্যন্ত শেষ করে এরপর আমরা হচ্ছে ইমিউনোলজিটা পড়বো, কারণ এখানে ইমিউনোলজি খুবই খুবই ইম্পর্টেন্ট। ইমিউনোলজি পুরোটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি, দেখা যায় কি করা যায়। তো এদের পর্যন্ত হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আর নিচে কমেন্টে জানাবে।